প্রিয় বন্ধুরা, আজকের গল্প সৎ বাবা। আজ আমার বিচার বসবে। বাসায় অনেক মানুষ এসেছে এই উপলক্ষে, তাই আমার দম ফেলারও সময়টুকু নেই। এতক্ষণে বুয়াকে সাথে নিয়ে পোলাও, রোস্ট, রেজালা আর শাহী সবজি রান্না শেষ। এবার খিচুড়ি বসাবো। আমার হাতের খিচুড়ি, গরুর মাংস এই বাড়ির অনেকেরই খুব প্রিয়। আপনারা বোধহয় বুঝতে পারছেন না কিসের ভেতর কি, পান্তাবাতে ঘিয়ের গল্প কেন করছি। আমি নিজেও বুঝতে পারছি না কি বলছি এইসব। আসলে এমন বিচারের দিন জীবনে আগে তো আসে নাই। কেমন যেন মেট্রিক পরীক্ষার রেজাল্ট দেওয়ার মতো একটা অনুভূতি। বিচার বসবে কারণ আমি বেয়াদব ননাস আর শাশুড়ির মুখে মুখে তর্ক করেছি। বিচার বসাবেন আমার দুই বাসুর, দুই ননাস, এক ননদ, দুই মামা শ্বশুর শাশুড়ি আর এক খালা শাশুড়ি। আমার আরও দুইজন খালা শাশুড়ি আছেন, তারা আমাকে বেশ পছন্দ করেন, তাই তাদেরকে এই বিচারে ডাকা হয়নি। আমার দেবর এই বিচারের কথা শুনেই কাল থেকে রাগ করে বন্ধুর বাসায় চলে গেছে। ও চেয়েছিল আমাকে বাবার বাসায় দিয়ে আসতে, আমি যাইনি, তাই আমার সাথেও রাগ করেছে। আমি এই বাড়ির 3 নাম্বার বউ, বাকি 2 বউ আলাদা থাকে, ছুটির দিনে বেড়াতে আসে। আমি শ্বশুর বাড়িতেই থাকি। এমনিতে আমি কারোর সাথেও থাকি না, পাচেও না, অফিস করি, রান্না করি। বিয়ের 4 বছর হচ্ছে, বাচ্চা নেয়নি এখনও। আজ মনে হচ্ছে ভালোই হলো তাতে। মায়ের বিচারের সবাই না হলে সেই শিশু একজন বিচারক হতো। ঘটনার সূত্রপাত খুব সামান্য কারণে। এই শনিবার আমার এক বান্ধবীর বিয়ে। অনেক আগেই ঠিক করে রাখা হয়েছে যে আমি বুধবারে চলে যাব ওদের বাসায় নারায়ণগঞ্জে, আর একবারে রবিবার অফিস করে বাসায় আসব। আমার হাজব্যান্ড আপন জানে ওর কোনো সমস্যা নেই, কিন্তু মায়ের অনুমতি নিতে বলল। আমার শাশুড়িকে বলতেই তিনি কিছু বলার আগে এক কথায় না করে দিলেন আমার মেজো ননাস, যিনি প্রায় সারা বছর ছেলে মেয়ে নিয়ে বাবার বাসায় থাকেন। সাথে এক গাদা কথা শোনালেন, যেমন ভদ্রঘরের বউরা এইভাবে মানুষের বাসায় গিয়ে থাকে না। বেশি লাই পেয়ে পেয়ে আমার এই অবস্থা। চাকরি করতে দেওয়া হয় সেই অনেক। আমি বেশ অনেকক্ষণ চুপ করেছিলাম। যেই বললেন যে এই জন্যই বাঙ্গাঘরের মেয়ে আনতে হয় না, আমি রুখে উঠলাম। আমার বাবা মারা যাওয়ার পর মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছে। আমি সেই ঘরেই মায়ের আরও 2 সন্তানের সাথে বড় হই, আদরের শাসনের স্বাভাবিক নিয়মে। কিন্তু এই খুঁটা আমার খাওয়াই লাগে যে আমি বাঙ্গাঘরের মেয়ে। আজও বুঝি না এসব কথার মানে কি। আমিও ত্যক্ত বিরক্ত হয়ে বলে ফেলি, আপা আপনি তো বরাগরের এই মেয়ে, তাই শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে ছুরি ঘোরান। ব্যাস তুলকালাম লেগে গেল। মজার ব্যাপার হলো যে শনিবার রাতে রুম্পার বিয়ে, সেই শনিবারের দুপুরে আমার নামে দরবার বসলো। একবার মনে হচ্ছে দূর, বিয়েতে তো এমনিও গেলাম না, মাঝখান দিয়ে কিসের মধ্যে পড়লাম। আল্লাহ জানে কতগুলো কথা শোনাবে। দুপুরে বরপেট খেলো সবাই, আমার স্বামী ছাড়া। মুখচোরা মানুষ, গত 2-3 দিন সে আমার থেকে একটু লুকিয়ে বেড়াচ্ছে। অশান্তির বয়ে খেতে পারেনি মনে হয়। আমি বেশ স্বাভাবিকভাবেই খেলাম। খাওয়ার পর সবাই লিভিং রুমে বসলো। তাও ভালো, আমাকে সামান্য সম্মান দিয়ে বাচ্চাদের বাগানে পাঠিয়ে দেওয়া হলো। গলা খাকারি দিয়ে আমার নন্দায় বিচারের অধিবেশন শুরু করতেই যিনি ঢুকলেন ঘরে, তাকে দেখেই আমি পুতুলের মতো দাঁড়িয়ে গেলাম। বাপি, আমার সৎ বাবা, আমার মায়ের দ্বিতীয় স্বামী, তাকেই বিবাদী পক্ষ হিসেবে ডেকে আনা হয়েছে। মা মারা যাবার পর উনার সাথে আমার গত 2 বছর দেখা হয় নাই। উনি ফোন করেন মাঝে মাঝে, আমি তাও না। আমার আপন বাবা মারা যাওয়ার সময় আমি ক্লাস 5-এ পড়ি। আরেকজনকে বাবার আসন দেওয়ার জন্য বয়সটা খুব একটা উপযুক্ত না। কাজেই মা আর বাপির অনেক চেষ্টার পরেও আমি কখনোই বাপির সাথে সহজ হতে পারিনি। এটা সবাই জানে। আর আমাকে টাইট দেওয়ার জন্যই বাপিকে ডাকা, এটাও ভালোই বুঝতে পারি। আমি আমার স্বামীর দিকে তাকাতেই সে চোখ ঘুরিয়ে ফেলল। তার মানে সেও জেনে বুঝে আমার গোপন ক্ষতে আঘাত দেওয়াতে সায় দিয়েছে। শুরু হলো অভিযোগের বহর। আমি দেরিতে উঠি, বাসায় গেঞ্জি প্যান্ট পরি, স্বামীকে নাম ধরে ডাকি, মুড দেখাই, কাজে ফাঁকি দিতে মাইগ্রেনের অজুহাত করি, পায়ে ধরে সালাম করি না, নন্দাইকে দেখে মুখ গুমরা করে রাখা থেকে শুরু করে সাম্প্রতিক বেয়াদবি পর্যন্ত যে যা পারলো বলল। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। শুধু এই জন্যে না যে 4 বছর ধরে চেনা মানুষগুলোর মনে আমার বিরুদ্ধে এত বিষ, বরং আরও বেশি এই জন্য যে বাপির সামনে এসব বলা হলো। বাপি শুনল। যাকে কোনো দিন আমি রিপোর্ট কার্ডে সাইন করতে যেন কোনো 19-20 না দেখেন,
কখনো কোনো অভিযোগ শুনতে না হয় আমার জন্য, তাই আমি দিনরাত এক করে পড়ালেখা করতাম, শান্ত মেয়ে হয়ে থাকতাম। অভিযোগ শেষে আমার শাস্তি হলো আমার মেজ ননাসের কাছে আমার মাফ চাইতে হবে এবং সবার সামনে আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ আর দ্বিতীয়বার ঘটবে না বলে অঙ্গীকার করতে হবে, নইলে আমার ননাসের সাথে আমি এক বাড়িতে থাকতে পারবো না, অর্থাৎ আমাকে বের করে দেওয়া হবে। আমি অঙ্গীকার করতেই দাঁড়ালাম। আমার উপায় বা কী? চোখের পানিতে সবাইকে ঝাপসা দেখতে দেখতেই হঠাৎ অনুভব করলাম একটা হাত আমাকে শক্ত করে ধরে ফেলল। বাপি বাপি এতক্ষণ একটা কথাও বলে নাই। এমনিতেও উনি খুব কম কথা বলেন। এবার বাপি বললেন, আপনারা আমার মেয়েটার বিরুদ্ধে এত অভিযোগ দিলেন, মেয়েটা আমার সেই কবে থেকে আমার কাছে ছিল, কই আমি তো একটা দোষও ধরতে পারলাম না। তার নিজের বাবা ছিলাম না, দোষ দেখলে চোখে পড়তই, তাও তো দেখলাম না। আজ আমাকে যখন আপনারা ফোন দিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম আমার মেয়ে কই, তখনও বললেন যে ও রান্না করছে, অথচ এত জমায়েত ওর বিচার বসাতেই। উঠতে বসতে আমার মেয়েটাকে এত কিছু বললেন, তার মানে এতদিন এখানে খুব সুখে ঘর করেছে আমার মেয়ে, এই ধারণাটা ঠিক না। আপনাদের পারিবারিক ব্যাপার, কে থাকবে আর কে যাবে, তবে যেই বাড়িতে এত সামান্য ব্যাপারটা মীমাংসা করা যেত, সেই জন্য এভাবে অপদস্থ করা হয়েছে ওর পিতাকে, সেই বাড়িতে আমি আমার মেয়েকে থাকতে দেব না। ঘরে যেন বাস পড়লো একসাথে অনেকগুলো, অথচ বাবা কথা বলছেন একদম নিচু গলায়। আমার স্বামী এতক্ষণ চুপ ছিল, এখন মনে হয় তার মনে হয়েছে তার কিছু বলার আছে। সে গলা খাকারি দিয়ে বলল, আঙ্কেল মানে বাপি, আপনি যে বলছেন আপনি ওকে নিয়ে যাবেন, ওকে কিন্তু তেমন কিছুই বলা হয় নাই ক্ষমা চাইতে বলা ছাড়া। আপা ওর মুরব্বী, ক্ষমা চাইলে কী বা হবে? নিয়ে গেলে কিন্তু এই বাড়ির দরজা ওর জন্য বন্ধ হয়ে যাবে। এমন ভাববেন না যে আমি ওকে আনতে যাব। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। এসব কি বলে? পেটে পেটে তো তারও জিলাপি কম না। হঠাৎ বাপি ম্যাগ গর্জন করে উঠল, তোমার মেরুদণ্ডের জোর আমার দেখা হয়েছে বাবা। তোমার আর আমাকে ভয় দেখানোর দরকার নাই। যে নিজের বউয়ের সম্মান নিলামে তুলে এমন ছেলের কাছে আমার মেয়ে দিয়েছি, ভাবতে আমার নিজেকে থাপড়াতে ইচ্ছা করছে। অপমানিত হয়ে আপন এবার আমার কাছে এসে বলল, আমার ঘর করতে চাইলে তোমার সৎ বাবাকে আমার বাসা থেকে চলে যেতে বলো। পুরো বিকালে প্রথম আমি চোখ মুছে ওর দিকে সোজা তাকালাম। আমি ওর থেকে বড় চাকরি করি, বেশি বেতন পাই, দেখতে সুন্দরী বলে ওর অনেক কমপ্লেক্স জানতাম, কিন্তু আমাদের সম্পর্কের এই ঠুনকো অবস্থা আমার জানা ছিল না। বললাম, ওনাকে ডেকে এনেছো তোমরা আমার অভিভাবক হিসেবে, আমাকে বলার প্রয়োজন মনে করনি। এখন যখন উল্টো স্রোতে নৌকা যাচ্ছে, অমনি বাপির সৎ বাবা? শাশুড়ি তখন আমাকে দমক দিয়ে চুপ করিয়ে বললেন, বেয়াই সাহেব, মাপ চালিয়ে কিন্তু লেটা চুকে যেত। আপনি খামোকা জিনিসটাকে ঘোলা করলেন। কতদিন মেয়েকে ঘরে পালবেন? ফেরত তো পাঠাবেন। মাছ দিয়ে জলগুলা হলো। বাপি একটু হেসে বললেন, মেয়ে যাবে বাবার বাসায়, বাপ বাইকে নিয়ে থাকবে আপা, পালার প্রয়োজন ওকে হবে না। উল্টো ওই ছোটো থেকে ওর বাইদের পেলেছে। দোয়া করবেন যেন ফেরত পাঠানোর মতো দুর্দিন আমার না আসে। আমি আর দাঁড়ালাম না। যথাসামান্য কাপড় আর প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়ে গেলাম বজ্রাহত একদল মানুষের সামনে দিয়ে। গাড়িতে উঠে আমি আর বাপি চুপ করে বসে রইলাম। আমি আসলেই বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার জীবনে। বাপির সাথে আমি কোনোদিন সহজ ছিলাম না, বাপিও হাল ছেড়ে দিয়েছিল। আলোকবর্ষ দূরে থাকা সেই বাপির ভরসায় আজ সংসার ছেড়ে চলে এলাম। অনেকক্ষণ চুপ থাকার পর বাপির ড্রাইভার আনিসকে গাড়ি ঘুরিয়ে চাংখারপুলের দিকে নিতে বললেন। আমি তাকাতেই একটু হেসে বললেন, 7:30 বাজে, এখনও নারায়ণগঞ্জ গিয়ে তোমার বান্ধবীর বিয়ে ধরতে পারবে। কিছুক্ষণ ফেল করে তাকিয়ে থেকে আমি আমার জমানো অবরুদ্ধ সব কষ্ট একসাথে নিয়ে বাপি বলে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম। আর সেই মানুষটা শক্ত হাতের বন্ধনে আমাকে এমনভাবে বাঁধলেন যে এক লাফে আমি কৈশোরে চিরতরে হারিয়ে ফেলা বাবাকে যেন নতুন করে ফিরে পেলাম।